বৃষ্টি ও চারিদিকে বাতাসের শো শো শব্দ শোনা যাচ্ছে। এমন সময় বেরিয়েছি, কোনো দোকানপাট খোলা পাবো কিনা সেটাই সন্দেহ, কারণ রাস্তাঘাট চারিদিক একেবারেই নির্জন। কিছুটা পথ যাওয়ার পর আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। বৈশাখের প্রথম বৃষ্টি গায়ে লাগতেই মনটা অন্যরকম এক খুশিতে ভরে উঠল। অনেক দিন পর এমন বৃষ্টিতে মনে খুব শান্তি অনুভব করতে পারলাম। আর কিছুটা সামনেই চিন্টু মামার দোকান। ওনার কাছে মোমবাতি, কেরোসিন দুটোই পাবো, সাথে এক কাপ চা হলে তো আরোই ভালো। তবে এই ঝড় বাদলায় দোকান খোলা আছে কিনা সেটাই বড় কথা। দোকানে গিয়ে দেখলাম দোকানটি আধা খোলা অবস্থায় রয়েছে। বলছি, দোকান কি বন্ধ করে দিবে নাকি? আরে এই জ্বর বাদলায় বাড়ি থেকে বেরোনোটাই তো ভুল হয়েছে। এখন আর কি করা, দোকান বন্ধ করে একা বসে থাকো। কেন একা বসে থাকবে কেন? তা এই বাদলায় আর খদ্দের আসবে? কেন আসবে না? এই যে আমি এসেছি। তা এসেছে যখন বসো। আমাকে কয়েকটা মোমবাতি পলিথিনে মুড়িয়ে দাও তো। দিচ্ছি, দাঁড়াও। মনে হয় আজ আর কেউ দোকানে আসবে না। এই জ্বর বাদলায় জনমনুষ্য থাকলে তো আসবে। কেন যে এর মধ্যে বেরোলাম, তোমাকে যে এক কাপ চা খাওয়াবো তার উপায় কি আছে? এই ঝড় বৃষ্টিতে আগুনই তো জ্বলতে চায় না। আহা, তোমার ওসব নিয়ে ব্যস্ত হতে হবে না, আমি এখন যাই। কতদিন পর আসলে আমার দোকানে, তা একটু বসতে পারতে, শুকনো কিছু দিয়ে খাও। না না, থাক, পরে সময় করে আসবো খন। চা খাওয়ার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। যাই হোক, অন্তত মোমবাতি তো পেলাম। এমন আবহাওয়ায় বাসায় গিয়ে একটু ঝাল করে চানাচুর মুড়ি মাখানো হলে হ্যাঁ, একদম জমে ক্ষীর হয়ে যাবে। ব্যস্ত হয়ে বাড়ির দিকে জোরে জোরে হাঁটতে শুরু করলাম। বাতাসের শো শো শব্দ আর বৃষ্টির ছিটে গায়ে লাগতেই শরীর ঝিমঝিম করতে শুরু করেছে। কিছু সময় পর পর বিদ্যুৎ চমকানোর আলোয় চারিদিকে আলোকিত হয়ে উঠেছে। তবে প্রকৃতির এসব স্বাভাবিক ঘটনার বাইরেও কেমন যেন অস্বাভাবিক কোনো কিছুর অনুভূতি টের পাচ্ছিলাম। মনে হচ্ছিল ঠিক আমার পিছনে কেউ হেঁটে হেঁটে আসছে। চিরচেনা চলার পথটাও কেমন যেন অদ্ভুত রকমের অচেনা মনে হতে লাগলো। কিছুটা সামনেই রাস্তার গা ঘেঁষে একটা কবরখানা। কবরখানা নিয়ে অনেকের মনে কিছুটা ভয় থাকলেও আমি বরাবরই বিশ্বাস করি এটি একটি পবিত্র জায়গা। তাই কোনো প্রকার ভয় বা আতঙ্ক কখনোই আমার মনে জাগেনি। তবে যখন ওই রাস্তা ধরে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে বিদ্যুতের ঝলকের সাথে চোখ পড়ল কবরখানা থেকে এক সাদা ছায়া মূর্তি দ্রুত বেরিয়ে আসলো। আচমকা এমন কিছু দেখি আমার বুকটা ধড়াস করে কেঁপে উঠল। তবে চোখের পলকেই আলো আধারিতে আবারও সেই ছায়া মূর্তি কোথায় যেন মিলিয়ে গেল। এই ঝড় বাদলায় কি কি ছিল ওটা? কোনো মানুষ নাকি চোখের ভুল আমার? কাঁপা কাঁপা পায়ে আমি আবারও জোরে জোরে হাঁটতে শুরু করলাম। হঠাৎ করে এমন ভয় পাওয়ার কারণে গাছের পাতার শব্দ আমার কাছে অদ্ভুত মনে হতে লাগলো। মনে সাহস নিয়ে যত দ্রুত সম্ভব আমি হাঁটতে লাগলাম। কেমন আছিস জহির? কে? আরে আমি চঞ্চল। ভয় পেলি নাকি? সেই কখন থেকে তোকে ডাকছি, হন হন করে হেঁটেই চলেছিস, যারা তোকে ভূতে তাড়া করেছে। আরে চঞ্চল, তাহলে তুই এতক্ষণ আমার পিছে ছিলি? আমি তো ভাবছিলাম কি নাকি। তা এমন ঝড় বৃষ্টিতে ভিজে ভিজে কোথায় যাচ্ছিস?
কোথায় আর যাবো বল, কতদিন পর তোকে দেখলাম। তুই তো এখন শহরের মানুষ, বড় হয়ে গেছিস, আজকাল তোকে তো আর দেখাই যায় না। হ্যাঁ, অনেকদিন পর দেখা হলো বল। আর এই কেমন বেশ ধরেছিস তুই? চোখ মুখের অবস্থাও তো খুব একটা ভালো নয়। আসলে জ্বরে সারা শরীর অসাড় হয়ে এসেছে তো, তাই ওমন লাগছে। কি বলছিস তুই এসব? তাড়াতাড়ি চাঁদার নিচে আয়। আরে না না, ও কিচ্ছু হবে না, ও সব নিয়ে তুই ভাবিস না। এই অবস্থায় বাইরে বেরোলি কেন? পাগল হয়ে গেলি নাকি তুই? শোন বন্ধু, তুই তো বাড়ি ফিরছিস তাই না? হ্যাঁ। ওই পদ্মখালের সাঁকো পার হয়ে যাস না বন্ধু, কষ্ট করে বটতলা হয়ে যাস কেমন? আচ্ছা, সে না হয় যাব, কিন্তু তুই চল আমার সাথে। না না বন্ধু, তা যেতে পারবো না। তুই আমার অনেক উপকার করেছিস, তবে তোর জন্য কখনো আমি তেমন কিছুই করতে পারিনি। তোর কি হয়েছে বলতো? কেমন যেন অদ্ভুত ভাবে কথা বলছিস, কেমন একটা অদ্ভুত লাগছে তোকে। আর দেরি করিস না, তুই যা তাহলে, ভালো থাকিস, আমি চললাম। এই চঞ্চল, আরে শোন, দাঁড়া। কোথায় যাচ্ছিস? তোর বাড়ি তো এদিকে, আমার সাথে চল। তুই ফিরে যা, আমার একটু কাজ আছে, সাবধানে যাস কেমন? আমার কোনো কথাই শেষ হলো না, খুব দ্রুত হেঁটে চলে গেল। বিদ্যুতের ঝলকানির সাথে মুহূর্তের মধ্যেই সে কুয়াশার মতো মিলিয়ে গেল। নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে, যা আমাকে বলতে চাইছে না, সেজন্যই হয়তো এমন করলো। তারপর আমি বাড়ি ফিরে আসলাম। ভাবলাম কালকে একবার গিয়ে চঞ্চলের বাড়ি থেকে ঘুরে আসব। সেদিন প্রায় সারা রাত ধরে বৃষ্টি হলো। রাতে বিছানায় শুয়ে বেশ কয়েকবার চঞ্চলের কথা ভাবতে লাগলাম। ও আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে কত যে ঘুরেছি। কাল সকালেই ওর বাড়ি যাব। পরদিন সকালে উঠে আমি ওর বাড়ির দিকে রওনা হলাম। তবে মাঝপথে এসে আমি চমকে উঠলাম। দেখলাম পদ্মখালের সাঁকোটা ভেঙে গিয়েছে। এটা কি করে ভাঙলো? গতকালের ঝড় বৃষ্টিতে সন্ধ্যার দিকে এটা ভেঙে পড়ে। তবে ভাগ্য ভালো যে তখন সাগতে কেউ ছিল না, না হলে কি যে হতো একবার ভাবও দেখিনি। মনে মনে আমি চমকে উঠলাম। ওই সময় তো আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম, কিন্তু চঞ্চল আমাকে বটতলা হয়ে যেতে বলেছিল। আর কিছু না ভেবে আমি দ্রুত চঞ্চলের বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। ওদের বাড়িতে গিয়ে জোর গলায় ডাকতে লাগলাম, চঞ্চল, এই চঞ্চল, বাড়িতে আছিস? অনেক ডাকাডাকির পর ওর বাবা বাইরে বেরোলো। কেমন আছেন কাকু? হ্যাঁ বাবা, ভালো আছি। তোমার কি খবর? আমিও ভালো আছি। চঞ্চল কি বাড়িতে আছে? থাকলে ওকে একটু ডেকে দেবেন। আমার কথা শুনে উনি হাউ মাউ করে কেঁদে উঠল। ও আর বেঁচে নেই, ও আর বেঁচে নেই। কি বলছেন কি এসব? কখন, কিভাবে, কি হলো? টাইফয়েড জ্বরে আমার ছেলেটা অকালে মারা গেল। কি যে জ্বর শুরু হলো, আর কমলই না। ডাক্তার, কবিরাজ সব কিছু দিয়েই কোনো কাজ হলো না। ছেলেটা আমার আমার আর কোনো কিছুই বুঝতে বাকি রইল না। গতকালকে চঞ্চল ঠিক এসেছিল আমাকে বাঁচাতে। জানি না এই কথা বললে কেউ বিশ্বাস করবে কিনা, তবে চঞ্চলের মতো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ওই মাঠের শেষে যে পরিত্যক্ত ভাঙ্গাচোরা বাড়িটা আছে, ওই বাড়িটা ভূতুরে, তাই বলছি।